বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়ের নাম হলো হাওয়া ভবন। মূলত এই হাওয়া ভবন গড়ে ওঠে ২০০১ সালে। এ ভবন শুধু একটি দালান নয়, এটি ছিল দুর্নীতি, সন্ত্রাস আর ষড়যন্ত্রের গর্ভগৃহ, যার পরিচালক হিসেবে ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র ছেলে তারেকুর রহমান। তাই আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে হাওয়া ভবন হয়ে উঠেছিল দুঃশাসনের কেন্দ্রস্থল, কিভাবে তারেক রহমান নিজেই হয়ে ওঠেন দুর্নীতির প্রতীক এবং কিভাবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল বিএনপি জামাত জোট সরকার। ২০০৫ সালের ১৭ই আগস্ট একদিনে একযুগে ৬৩ জেলায় ৫০০রও বেশি বোমা হামলা করেছিল ৪০০টি স্থানে। এ হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। এ হামলার মূল পরিকল্পনাকারী ছিল জেএমবির শীর্ষ নেতা শাইখ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা বাই। তবে এ হামলার পিছনে তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতা ছিল বলে আওয়ামী লীগ এবং অনেক নিরাপত্তা বিশ্লেষক অভিযোগ করে থাকেন। তাদের অভিযোগ অনুযায়ী বিএনপি জামাত জোট সরকার জেএমবি ও হরকতুল জিহাদ সহ জঙ্গি সংগঠনগুলোকে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করত এবং তাদের কাছে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করত। এমনকি আইন শৃঙ্খলা বাহিনী কয়েকবার এসব জঙ্গিদের আটক করলেও তৎকালীন সরকারের নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। যদিও সরাসরি বিএনপি জড়িত থাকার আদালতে কোনো প্রমাণিত রায় নেই, তবে রাজনৈতিক বিশ্লেষক ও আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার এই অভিযোগ উত্থাপন করা হয় যে সে সময় সরকার জঙ্গিদের প্রতি নমনীয় ছিল এবং তাদের কার্যক্রমে পরোক্ষভাবে সহায়তা করেছিল। তথ্যে উঠে এসেছে মূলত এসব কার্যক্রম হাওয়া ভবন থেকেই পরিচালিত হতো। ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা। সে হামলায় নিহত হয় ২৪ জন এবং ৫০০ শতাধিক মানুষ আহত হয়। পরবর্তীতে জানা যায় এ হামলার পিছনে ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। জঙ্গি নেতা মুফতি হান্নান আদালতে স্বীকার করেন এ হামলার নির্দেশ এসেছিল তারেক রহমান ও হাওয়া ভবন থেকে। শুধু তাই নয়, এ হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলো সরবরাহ করা হয়েছিল তৎকালীন উপমন্ত্রী পিন্টুর বাসা থেকে। এ হামলার আগে ও পরে হাওয়া ভবনে হয়েছিল একাধিক বৈঠক। ভয়াবহ এই হামলার দায় আজও রয়ে গেছে ইতিহাসে কালো দাগ হয়ে। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের কর্ণফুলী ঘাটে ধরা পড়ে ১০ ট্রাক অস্ত্র। এই অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জন্য পাঠানো হচ্ছিল। এই অস্ত্রশস্ত্রের চোরাচালান জাহাজের মাধ্যমে বঙ্গোপসাগর দিয়ে কর্ণফুলী নদীতে আনা হয়েছিল। সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও সরকারি গোয়েন্দাগণ এই চোরাচালানের বিষয়ে অবহিত ও জড়িত ছিল বলে অভিযোগ করা হয়। ২০০৫ সালের ৬ই জুলাই এ মামলার বিচার প্রক্রিয়া শুরু করা হয়। ২০১৪ সালের ১৪ই ফেব্রুয়ারি তারিখে আদালত এ মামলার রায় প্রকাশ করে। আদালত সাবেক শিল্পমন্ত্রী ও জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ ১৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। ২০২৪ সালের ডিসেম্বরে এ মামলা থেকে বাবর সহ বেশ কয়েকজন খালাস পান। তাই বিশ্লেষকরা মনে করেন এ ঘটনার পিছনেও ছিল হাওয়া ভবন, কারণ এত বড় অস্ত্র চালান রাষ্ট্রীয় অনুমতি ছাড়া সম্ভব ছিল না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসন আমলে বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদন বাড়েনি, বরং কমে গিয়েছিল। আর বিদ্যুতের চাহিদা কখনো কমে না, বরং বাড়ে। ফলশ্রুতিতে ২০০৩ সাল থেকে সারা দেশে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়। সে সময় পত্রিকাতে জানা যায় সরকার শত শত গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপন করছে, কিন্তু বিদ্যুতের লাইন দেওয়া হয়নি। আর সে সময় বিদ্যুৎ উৎপাদন অনেকটাই কম ছিল, তাই লাইন দিলেও লাভ হতো না। তৎকালীন সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো প্রকল্প না নিয়ে বিদ্যুৎ সঞ্চালন, লাইন সম্প্রসারণে এবং নতুন সংযোগ চালু করার প্রকল্পে ব্যাপক অর্থ ব্যয় করে। আরও জানা গিয়েছিল এসব খুঁটি বানানোর কাজটি পেয়েছিলেন তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি গিয়াসউদ্দিন আল মামুনের মালিকানাধীন খাম্বা লিমিটেড নামক কোম্পানি। প্রায় ৪ গুণ বেশি মূল্যে এসব খাম্বা কেনা হয়েছিল এবং বিরাট সংখ্যক খাম্বা সাপ্লাই না দিয়েই সব টাকা তুলে ফেলা হয়েছিল। বিদ্যুৎ খাতের উন্নয়ন দেখিয়ে প্রায় ২০,০০০ কোটি টাকা সে সময় লুটপাট হয়েছিল বলে গবেষকরা মনে করেন। এরপর থেকে জনাব তারেক রহমানের সমালোচকরা তাকে খাম্বা তারেক নামে ডাকতে শুরু করে। এছাড়া টঙ্গীর ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ২০,০০০ কোটি টাকা ঘুষ নিয়ে পাচার করা হয় সিঙ্গাপুরে, তা তথ্যে উঠে এসেছে।
সৌদি আরবে তারেক রহমান 1200 কোটিরও বেশি টাকা পাচার করেছে বলে তথ্যে উঠে এসেছে। এ অর্থ থেকে প্রাপ্ত লভ্যাংশ জঙ্গি ও মৌলবাদীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহৃত হতো। বেলজিয়ামে $750 মিলিয়ন, মালয়েশিয়ায় $250 মিলিয়ন এবং দুবাইতে কয়েক মিলিয়ন ডলার অর্থ পাচার করে সেখানে বিলাসবহুল বাড়ি করেছিলেন তারেক রহমান। জিয়াউর রহমানের মৃত্যুর পর টেলিভিশনে তার ভাঙা সুটকেস আর সেরা গেঞ্জি দেখিয়ে তাকে একজন সৎ ও নির্লোভ নেতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়। মানুষের সহানুভূতি পেতে তাকে সততার আদর্শ বানানো হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা গেল জিয়া পরিবারের নামে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ, টেক্সটাইল মিল, জমি, ব্যাংক ব্যালেন্স, বিদেশে বাড়ি সবকিছু গড়ে উঠেছে। এত বিপুল সম্পদ হঠাৎ কোথা থেকে এলো? মূলত সততার মুখোশ পরে মানুষকে ধোঁকা দিয়ে সহানুভূতি নিয়ে পরিকল্পিতভাবে এসব কাজ চালানো হয়। আর এসব কাজের পিছনে বড় ভূমিকা রেখেছিল হাওয়া ভবন। জিয়া পরিবারের সবচেয়ে নিন্দিত মামলা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। আন্তর্জাতিক সাহায্যের 2 কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছিলেন তারেক ও খালেদা জিয়া, যা আদালতে প্রমাণিত ও সাজাপ্রাপ্ত। কানাডার কোম্পানি নাইকোকে অর্থনৈতিকভাবে সুবিধা দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা ঘুষ নিয়েছিলেন তারেক রহমান। ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার অভিযোগে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা ক্ষতি হয়েছিল বলে তথ্যে উঠে এসেছে। এসব কার্যক্রম পরিচালিত হয় হাওয়া ভবন থেকেই। তাই বলা যেতেই পারে হাওয়া ভবন ছিল বাংলাদেশ শাসনের বিকল্প ক্ষমতা কেন্দ্র। আর তারেক রহমান সেই হাওয়া ভবনের অন্ধকারে বসে দেশকে যে দিকহীনতার দিকে ঠেলে দিয়েছিল তার প্রমাণ আজও বয়ে বেড়ায় বাংলাদেশ। দুর্নীতি, সন্ত্রাস, ষড়যন্ত্র আর দম্ভ এসবই যেন এক একটি স্তম্ভ ছিল হাওয়া ভবনের। তাই আজ আমরা যা দেখলাম বা শুনলাম তা শুধু একটি ভবনের কাহিনী নয়, এটি এক দেশের সঙ্গে প্রতারণার ইতিহাস। হাওয়া ভবন ছিল কেবল একটি দালান নয়, তা ছিল এক অদৃশ্য ক্ষমতার কেন্দ্র, যেখানে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হতো, রাষ্ট্রীয় সম্পদ লুটে নেওয়া হতো, সাধারণ মানুষের স্বপ্নকে বিক্রি করা হতো ষড়যন্ত্রের নিলামে। তারেক রহমান ও হাওয়া ভবনের নাম আজ ইতিহাসের সেই অন্ধকার পাতায় লেখা আছে, যেখানে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস আর ক্ষমতার অপব্যবহার ছিল অপরিসীম। প্রশ্ন একটাই, ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? না নিলে একই ভুল আবারও ফিরে আসবে, অন্য নামে বা অন্য মুখে বা অন্য মুখোশে। তাই আসুন সত্যকে জানি, ইতিহাস থেকে শিখি এবং ভবিষ্যতের জন্য সচেতন হই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।